এই ডাফার মেয়ে, তুই আমার কথা শুনবি নাকি অন্য কিছু করবো? হ্যাঁ, অবশ্য আমি কিস সহ অনেক কিছু ভালো করতে পারি, তাতে আমারই বেশ সুবিধা হবে। জাস্ট 2 সেকেন্ড দিচ্ছি, এর মাঝে তুই যদি এই শাড়ি খুলে শর্ট গাউন না পরিস, তাহলে আমি কি করবো তা তুই কখনো ভাবতে পারবি না ডাফার। চিৎকার করে বললাম, না না না, আমি মরে পচে ভূত হয়ে গেলেও আমার সম্মান আমি নষ্ট করব না। ঠাস ঠাস শব্দে আমি কেঁপে উঠলাম। নিজের গালে অজান্তেই হাত চলে গেল। খুব জ্বলছে গালটা, আর আবার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। তুই খুলবি না তো কি হয়েছে, আমি খুলবো। প্লিজ প্লিজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ। এখন এভাবে মাফ চাইছিস কেন? যখন আমার গালে থাপ্পড় মেরেছিস তো আমার পুরো ভার্সিটির স্টুডেন্টদের সামনে, তখন মনে ছিল না আমি আবরার আগুন চৌধুরী, কাউকে ক্ষমা করি না, ভয়ও পাই না। আর তুই শুধু শুধু আমার গালে চড় মারলি, এর সত্য আমি নিবই। ইডিয়েট। আমি আসলে বুঝতে পারিনি, ভার্সিটির ফার্স্ট ডে ছিল তো, আর গেটে ঢোকার সাথে সাথে কে যেন আমার ওড়না টেনে ফেলে দেয়। আমি পেছনে তাকিয়ে আপনাকে দেখে ভাবলাম আপনিই হয়তো, তাই রেগে। হো লাইক সিরিয়াসলি? তাই রেগে তুই এই আগুনের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ। তারপর উনি এসে আমার কোমর চেপে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমি ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, প্লিজ ছেড়ে দিন, আপনার পায়ে পড়ি। পায়ে কেন, বুকে পড়লে এই জীবনে আবরার আগুন তোকে কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না, শুনেছিস তুই? দয়া করে ছেড়ে দিন। তাই তোকে ছেড়ে দিব? তাহলে ডাফার মেয়ে শুনে রাখ, তুই আমার বিয়ে করা বউ তুই, হ্যাঁ? আর নিজের বউকে কেউ ছেড়ে দেয়? চল তোকে কয়েকটা কেস করে ফেলি। অবাকের চরম সীমায় পৌঁছে চিৎকার করে বললাম, কিভাবে? আর আমি এসব মানি না, বিলিভও করি না। ডাফার, আবরার আগুনের সাথে এত উঁচু গলায় কেউ কথা বলতে পারে না। আর তুই এই বিয়ে মানিস আর না মানিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। গট ইট? পরশু ভার্সিটিতে এই ঘটনা ঘটলো, আর আজ আপনি এসে বলছেন আপনি আমার স্বামী। তো বিয়েটা হলো কখন? দেখ, আমার সাথে এভাবে কথা বলবি না, তাহলে তোর পুরো ফ্যামিলিকে রাস্তায় নামাবো, তারপর মেরে দেব। মানে? মানে তোর পুরো ফ্যামিলির মানুষদের আমি মেরে ফেলবো যদি তুই আমার সাথে এইভাবে কথা বলিস। বললেই হলো? সাহস আছে নাকি আপনার? হ্যাঁ, থাকলে আমাকেই একটু নমুনা দেখান। আর আপনার ফাউল কথা আমি বিলিভ করি না। এটুকু বলতে না বলতেই আমার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে ছুরি দিয়ে পৌঁছ মেরে দিল। চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। তারপর আবার চুলের মুঠি ধরে এক ধাক্কা দিয়ে সোফায় নিয়ে ফেললো। আমি নিজেকে সামলে নিয়ে শাড়ির আঁচল দিয়ে পেট চেপে ধরলাম। তখনই উনি একটা ভিডিও ক্লিপ আমার মুখের সামনে ধরলেন। সেখানে দেখা যাচ্ছে একদল কালো কাপড় পরা ভিলেন টাইপের লোক আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। উনি অর্ডার করলেই ওরা আমার ফ্যামিলিতে হামলা চালাবে। উনি শয়তানি হাসি দিয়ে বলল, ড্যাম ইট, দেব নাকি ওদের অর্ডার? তোর পুরো ফ্যামিলিকে খতম করে দিব। হ্যাঁ? আমি ভয়ে ভয়ে বললাম, না না না, প্লিজ, আমি আপনার কথা মতোই চলবো। প্লিজ আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না। ওকে ডান, তুই তো এখনো জামা কাপড় খুলি না। আই ডাফার, নাম কি তোর? অবাক হলাম আমার নাম না জানাতে। মিনমিন করে বললাম, শুভ্রতা জান্নাত খুশবু। খুশবু? কিন্তু তোর নাম খুশবু রাখলে কেন? তুই কি এমন সুগন্ধ ছড়াস যে নাম রাখলো খুশবু? দেখুন, আমি। এই, তুই আবার মুখে মুখে চোপা করছিস? হ্যাঁ ডাফার, আচ্ছা জামা খুলতে হবে না। আমি ওনার চিৎকারে চুপ হয়ে গেলাম। পেটের কাটা অংশটা জ্বলছে খুব, হাত দিয়ে চেপে ধরে আছি। এই তোর ঠোঁটগুলো এত লাল কেন? তুই আমার সাথে পাঙ্গা নিতে চাস? তোর এত বড় সাহস? অবাক হয়ে বললাম, মানে? ও, তুই এখন ন্যাকা সাজছিস? ড্যাম ইট, দেখছিস না আমি কত ফর্সা, ঠোঁটগুলো কত লাল, আর হাইট দেখেছিস 6 ফুট 2। আর তুই, তোর হাইট কত? মিনমিন করে বললাম, 5 ফুট 2। ও, আমার মতো একজনের বউ নাকি 5 ফিট 2? আরে তোকে বউ বলছি কেন, তুই তো আমার দাসী। তারপর লাথি মেরে ফুলের ফেসটা ভেঙে ফেললো, তারপর সাদা চাদর বিছানো বেড়ে গিয়ে শুয়ে পড়লো। আর আমাকে বললো আমি যেন ফ্লোরে শুয়ে পড়ি। নো কথা, নো বিছানা, নো বালিশ, নো মাদুর, অনলি ফ্লোর। আমি ভয়ে সিটিয়ে রইলাম।
ফ্লোরের এক কোণে বসে রইলাম। ভাবলাম এত হ্যান্ডসাম হিরো টাইপ সাইকো লোকটা সামান্য চড় খাওয়ার অপরাধে আমায় এত বড় শাস্তি দিচ্ছে। ভাবতে লাগলাম সেদিনের কথা। সেদিন ভার্সিটির ফার্স্ট ডে ছিল। আমি আর আনিকা একসাথে ভার্সিটিতে গেলাম। গেট দিয়ে ঢুকতেই পেছন থেকে কে যেন আমার ওড়না টেনে ধরলো। আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল ভার্সিটির ক্রাশ আবরার আগুন চৌধুরী। সম্ভবত উনি কারোর সাথে গুরুত্বপূর্ণ আলাপ করছিল, কিন্তু তখন ওনাকে দেখে রাগের চোটে সবার সামনে গালে ঠাস করে থাপ্পড় মেরে অপমান করি, আর উনি থ মেরে দাঁড়িয়ে রইলেন রাগে, কিছু বললেন না। সেদিনের পর আর ভার্সিটি যায়নি। আজ বাসা থেকে বেরিয়ে ভার্সিটি যাওয়ার পথে উনি আমায় তুলে নিয়ে আসলেন, একটা কাগজে সাইন করতে বললেন। আমি প্রথমে সাইন করতে না চাইলেও পরে টিপসই নিয়ে নেন জোর করে। সারা দিন আটকে রেখে এখন এই রাতে এসে আমার উপর অত্যাচার চালাচ্ছে। এসব আকাশ পাতাল ভাবছি, এমন সময় উনি বেড থেকে নেমে এসে আমার কোমর চেপে ধরলেন। কাটা জায়গাটা বেশ জ্বলছে। আমার ঠোঁটে এত জোরে কামড় দিল যে দম চলে যাচ্ছে আমার। আমি ছাড়াতে চাইলেও উনি আমার ঠোঁট কামড় মেরে যাচ্ছেন, আর আমার দম যায় অবস্থা। ঠোঁট কেটে পুরো রক্ত বের হচ্ছে। উনি কিছুতেই ছাড়ছেন না। আমি আর না পেরে সেন্সলেস হয়ে গেলাম। কিছু আর মনে থাকলো না। ভোরবেলা পাখির কিচিরমিচির আওয়াজে চোখ মেলে তাকালাম, কিন্তু এটা কিভাবে পসিবল? আমি ছাদে আসলাম কিভাবে? আকাশ পাতাল ভাবতে ভাবতে ছাদের ফ্লোরে বসে আছি। এমন সময় পাশ থেকে কিছু একটা আওয়াজে চমকে উঠলাম। তাকিয়ে দেখি ছাদের অন্য পাশে আবরার আগুন চৌধুরী। উনি এক্সারসাইজ করছেন, পরনে হাফ প্যান্ট আর গায়ে টাওয়াল জড়ানো, হাতে ডাম্বেল। বয়স 24 থেকে 25 হবে। ইচ্ছে মতো এক্সারসাইজ করছেন। উনি উল্টো দিকে থাকায় পেছনে থাকা আমাকে উনি লক্ষ্য করেননি। আমিও ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে রইলাম। দেখতে তো খুব ভালোই, ইংরেজদের মতো ফর্সা বিলাই, লাল লাল ঠোঁট, কালো সোনালি সিল্কি চুল, হাইট তো আল্লাহ দিলে জানেনি। আরে আফসোস করিস না। ঠিকই। আমার দিকে এক ঝলক তাকিয়ে উনি বলল, আব্বে দোস্ত চল, তোকে আমার ওয়াইফের সাথে পরিচয় করাই দিই। শালা, বিয়ে করে ফেলেছিস? এই যে আমার বউ। খুশবু? খুশবু তোর ওয়াইফ? অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়ে গেছে, এখনো রিসেপশন পার্টি হয়নি। খুশবু, তুমি আমাকে তো বলনি। আসলে ভাইয়া। এই তুই কি চিনিস? চিনি মানে খুব ভালো করে চিনি। তারপর আনিকাকে এক পলক দেখে বললেন, ইনফ্যাক্ট ওর ফ্রেন্ড আনিকা আমার বউ। কি? আনিকা? ওর ওর বিয়ে হয়ে গেছে? আরে না না, বিয়ে করব। ওর পেছনে আমি ঘুরি, আর ও আমাকে পাত্তাই দেয় না। এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড, তাও রাজি না। ভাবছি রাজি না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি তোদের ব্যাপারটা বুঝতে পেরেছি। এর মত আনিকা আর আমি ব্যাককলের মতো ওদের দুজনের হাসি দেখছি। আমি আনিকার কানে কানে বললাম, দিলি না তখন ওনাটা, এখন ঠিক হয়েছে। চুপ কর, ইচ্ছা করছে ব্যাটারি লাথি দিয়া ভার্সিটির বাইরে ফেলে দেই। আমার ফেভারিট ওড়না শালা নষ্ট করেছে। আরে লাথি দিলে তোর পায়ে ব্যথা পাবি, তখন ব্যাটার সুযোগ পেয়ে তোকে তুলে নিয়ে যাবে। তুই তো দৌড়তেও পারবি না। তোর মা বাবাও কিছু বলবে না ওনাকে, বিকজ ওরাও চায় তোকে সদর ভাইয়ের সাথে বিয়ে দিতে। তখন ভাঙ্গা মন আর ভাঙ্গা পা নিয়ে বাসর করতে হইবে। সো বি কেয়ারফুল। ঠিকই বলেছিস। কি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? সাদা ভাইয়া আপনার ফ্রেন্ড, তাই তাকিয়ে থাকতে হবে? হ্যাঁ, সবকিছু তো কোইন্সিডেন্স নাকি সেটা বোঝার চেষ্টা করছি। এত বেশি বুঝতে হবে না, কম বুঝবা, দেখবা জীবন কত সহজ। আমি বেশি বুঝবো না কম বুঝবো সেটা আমার বিষয়। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, ছোট ছোট মতো থাকবে। আমি ফুঁসে উঠে বললাম, থাকতে দিচ্ছেন? ছোট মেয়েকে তাহলে বিয়ে করেছেন কেন? বুইড়া বয়সে কি ভীমরতি হয়েছিল? কপালে জুটলো এক বুইড়া, একেই বলে ফাটা কপাল। তোর পকপক বন্ধ না করলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। বেশি সাহস? আমায় খুন করার মতলবে আছেন না? বোনের মতো আমি আপনার, আর আপনি আমার খুন করবেন? ও ড্যাম ইট, বেয়াদব কোথাকার। আমিও কম না, বললাম। হ্যাঁ, ফিরে এসছেন আগের অভ্যাসে। হ্যাঁ, তাহলে আমিও ফিরে আসি। কিসে ফিরবা? আমি তো আগে আপনাকে কখনো দেখিনি, মানে বড় হওয়ার পর।
আমি কিন্তু অলওয়েজ আপনাকে ভাই ডেকেছি, সেই পুরনো অভ্যাস। এখন কি ডাকবো ভাইয়া? ডাকতে চাইলে ডাকো, আমার মাথা ব্যথা নেই, এসব ডাকাডাকি দিয়ে কিছু আসবে যাবে না, এটুকু স্বাধীনতা দিলাম তোমাকে। চুলে হাত বোলাতে বোলাতে বললেন। ওনার এসব কথাবার্তা আমার আর ভালো লাগছে না। আমিও বুঝলাম অটিস্টিকের সাথে কথা বলে লাভ ছিল না কোনোদিন, আজও হবে না। চুপচাপ থাকাই শ্রেয়, তাই চুপ রইলাম। আনিকা ওর বাসায় ফিরে গেছে, সারাটা ঘর আমায় জ্বালিয়ে খেয়েছে বেচারি। উনি ড্রাইভ করছেন এক মনে, বাতাসে ওনার সিল্কি লাল চুলগুলো উড়ছে, আমার চুলগুলো উড়ছে। আমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। খোলা মাঠ, পেরোচ্ছে গাড়িটা, পিচ ঢালা রাস্তা, খালি খালি লাগছে। আকাশের রং কালো, মেঘলা আবহাওয়া। বৃষ্টি আসবে নাকি? আমার মন খারাপের দিন বৃষ্টি আমার সঙ্গী। গুড়ি গুড়ি বা মুষলধারে যে কোনো বৃষ্টি আমার মন খারাপটা ভালো হওয়ার প্রধান ঔষধ। তাই তুমি হঠাৎ চুপচাপ হয়ে গেলে কেন? তোমার কি কোনো কুমতলব আছে নাকি? আমি ওনার কথা শুনতে পেয়েও কিছু বললাম না। আমার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন, বললেন, বৃষ্টি আসবে নাকি? আমি এবারেও চুপ। উনি এবার রেগে গেলেন, ড্রাইভ করা থামিয়ে সোজা হয়ে বসলেন। আমি সবকিছু বুঝতে পেরেও আগের মতো মন খারাপ টাইপ ভাবসাব নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। উনি রাগী বিবশ কণ্ঠস্বরে বলে উঠলেন, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আমি শুকনো মুখে বলে উঠলাম, কি? কি মানে? তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি আর তুমি আমার দিকে না তাকিয়ে বাইরের প্রকৃতি দেখো, এত বড় সাহস তোমার? আমি মুখ শুকনো করে বললাম, আপনি আপনি আমার সাথে কি কথা বলবেন? হাউ? রাগী ফেসে কাচুমাচু করে বললেন। না মানে তুমি চুপচাপ কেন? আমিও ফট ফট বললাম, আসলে ওইখানে ঝালমুড়ি, ফুচকা, চকলেট কেক দেখে এসেছি। এগুলো কি তোমার ফেভারিট? খাবে তুমি? আর কিছু খেতে পারি না পারি, চকলেট কেক না খেলে আমার মুড অফ থাকে সারাদিন। কিছুক্ষণ পর পর মুড সুইং হয়, কারোর সাথে কথা বলার ইচ্ছে হয় না, আমি বিরাট ডিপ্রেশনে চলে যাই। হোয়াট? আমিও মুখে লজ্জা লজ্জা ভাব এনে বললাম, জি। হাউ ইজ দিস পসিবল? তোমার কি সত্যি মুড সুইং হয়? আচ্ছা সত্যি করে বলো তো। আমিও ভাব নিয়ে বললাম, হয়তো। তুমি তাহলে সত্যি প্রেগন্যান্ট? আমি রেগে বললাম, আপনার কেল্লা আর আমার মাথা। তুমি তো বললে তোমার মুড সুইং হয়, আর আমি জানি প্রেগন্যান্ট মহিলাদের নাকি বেশিরভাগই মুড সুইং হয়। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, আমি মোটেও ওইভাবে বলিনি। আমি মুড সুইং বলতে মুড অফ বোঝাতে চেয়েছি। আর আপনি এত হাদারাম যে এটাও বোঝেন না। আপনি কি বার্লি খেয়ে বড় হয়েছেন আজও? আমি মোটেও বার্লি খেয়ে বড় হই নাই। আপনি আসলেই ছেলে মানুষ, যত সব। বুড়া বয়সে ভীমরতি, অসহ্য। তাই আমার ইনসাল্ট করবে না। ওকে, চুপ। এবার গাড়িটা চালান। চলো ফুচকা খেতে যাই। আমি বললাম, আপনি ফুচকা খাবেন? সারা জীবন শুনে এসেছি ইংল্যান্ডে তো সব পাওয়া যায় না। আমার ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডের সাথে কত ফুচকা পার্টি করেছে, আর আমার ছবি তুলে পাঠিয়েছে। আমি ভাব নিয়ে বললাম, না যাবো না, ফুচকা খাবো না আমি। আচ্ছা তুমি তাহলে চকলেট কেক খাবা, আমি ফুচকা। চলো। আচ্ছা, জোর করছেন যখন যাই। বৃষ্টি আসবে মনে হয়। আমি আর উনি ফুচকা খেতে পার্কে গেলাম। বৃষ্টি বৃষ্টি ভাব, তাই পার্ক খালি। 2-3 জন মানুষ এদিক ওদিক আছে। উনি আমাকে আগে যেতে বললেন, কারণ আমি সব কিছু চিনি, বলতে পারি, কিভাবে কি করতে হয় জানি। আমি ফুচকাওয়ালাকে গিয়ে চুটকি বাজিয়ে বললাম, এই মামা। উনি অবাক হয়ে আমার মুখ পানে তাকিয়ে রইলেন। উনি কিছু বলতে যাবে তার আগেই আমি ইশারায় ওনাকে চুপ করতে বললাম। জি আফা, কন? 1 প্লেট ফুচকা, ঝাল ছাড়া, টক ছাড়া। আফা, মায়েরা তো এমনি ফুচকা খায় না, আপনি এমনি খান কেনে? আরে মাম্মা, আমি খাবো না। ওই ইংরেজটাকে দেখছেন, উনি খাবে। উনি ঝাল টক খান না। হে খোদা, তুমি আমার মনের কথাটাই শুনছো। আমি চিন্তাতেও ভাবি নাই এরকম সুন্দরী বিদেশি মানুষ সচক্ষে কোনোদিন দেখমু। এ খোদা, তুমি আসো বলেই মনোযোগ শুরু করলেন। আমি আর উনি ফুচকাওয়ালার কাণ্ড দেখে ব্যাককলের মতো তাকিয়ে রইলাম। কি মাম্মা, ফুচকা দিবা না? ক আফা, এক্ষুনি দিতাছি, তোমরা বসো গিয়া। আচ্ছা। উনি কি আপনার কেউ হন? আমার জামাই হন। কি কন আফা, এই বিদেশি মানুষ আমাগর মতো গরিব দেশে আইসা বিয়া করে? করে। কেমনে করে আমি ভাবতেই পারছি না আফা।
বলেই লোকটা তার ভাবনার ঝুড়ি খুলে বসলো। এমন একটা হাবাব যেন আবার গুন্ডার মতো বিদেশি মানুষ কীভাবে দেশের মেয়ে বিয়ে করে সেটাও একটি আজব বিষয়। এখানে আজব কথা জীবনেও শুনিনি। লোকটা ফুচকা বানানোয় মন দিল। তার ধারণা বিদেশি মানুষ এসছে এই প্রথম তার দোকানে, তাই যত্ন করে নিজ হাতে সে ফুচকা বানাবে। সেটাও বলেছে যে ইচ্ছে মতো আমরা ফুচকা খেতে পারি, কিন্তু বিনিময়ে সে টাকা নেবে না কিছুতেই। আমি হতাশ হয়ে ফুচকাওয়ালাকে বোঝাবার চেষ্টা করলাম যে উনি বিদেশি নন, বিদেশে থাকেন শুধু, জন্ম বাংলাদেশে। কিন্তু ফুচকাওয়ালা কিছুতেই বুঝতে চাইল না। আমিও হাল ছেড়ে দিয়ে ওনার পাশে এসে বসে পড়লাম। উনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি কিছু বললাম না। চলো। কোথায়? গাড়িতে। কেন? ফুচকা খাবে না? অর্ডার করে এলাম। ফুচকা গাড়িতে বসে খাবো। কেন? আমার না খুব চুমু খাওয়ার ইচ্ছে হয়েছে, আর গাড়িতে বসে ফুচকার চকলেট কেকের সাথে তোমার চুমুটাও খাওয়াবে যাবে। তো চলো। আমি রেগে বললাম, ছি ভেজাল কোথাকার! পাবলিক প্লেসে সব কি? আমার কি কোনো সম্মান নেই নাকি যে আপনি বললেন আর আমিও চুমু দিতে রেডি? তোমার সব সো কল্ড সম্মানের কথা পরে ভেবো। আমিও রেগে বললাম, এই বেজাল বুড়ো, এই বেলাজ বুড়ো, আপনি বেক্কেলের মতো হাহা করছেন কেন? আপনার হাসি যে সুন্দর সেটা কি রাস্তার লোকজনকে দেখাতে ইচ্ছে হয়েছে? এই, আমি বেলাজ বুড়া? 100 বার বেলাজ বুড়া। এইভাবে ব্যাককলের মতো হাসার কোনো রিজন নেই, তাও হাসছেন। রাস্তাঘাটে এভাবে হাসলে বাংলাদেশের মানুষ আপনাকে পাগল ভাববে। সেটা ওদের ইচ্ছে, ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমি আমার বিশ্বসেরা হাসিটা মন খুলে হাসতে পারবো না? তোমার দেশের মানুষ এতই বোকা? বাহ বাহ, এটা আপনার দেশ না? হ্যাঁ, আপনি তাহলে কোন দেশের? ভিন গ্রহ থেকে এসেছেন? ওয়েট, সেজন্যই আপনি এমন আজব প্রাণী তো। হাউ ডেয়ার ইউ! উনি আরো কিছু ডায়লগ আমার উপর ছাড়বার আগেই ফুচকাওয়ালা ফুচকা নিয়ে হাজির। আমিও ওনার থেকে বাঁচার জন্য বললাম, মাম্মা এগুলো ভালো করে প্যাকিং করেছেন তো? আর চোখে তাকিয়ে দেখি উনি রেগে বোম হয়ে আছেন। হাফ প্যান্ট পকেটে দুটো হাত ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। বাবারে বাবা, ভয়ে আমার ইন্নানিল্লাহ হবার দশা। যে আফা, ভালো কইরা প্যাকিং কইরা দিছি, বিদেশি জামাই খাইবো, আমি ভালো কইরাই নতুন ফুচকা দিয়া দিছি বলে দাঁত বের করে হাসতে লাগলো। ফুচকাওয়ালা খুবই আনন্দিত দেখাচ্ছিল, কিন্তু উনি কোনো টাকা রাখেননি। আমি ফুচকা পর্ব শেষ করে হাতে প্যাকেটগুলো নিয়ে ভয়ে ভয়ে গাড়ি নামক ভয়ঙ্কর জিনিসটায় ওনার পাশে গিয়ে বসলাম। উনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করলেন, কিছু বললেন না। আমিও বেশ বুঝতে পারছি কিছু না বলা কিছু বলার চেয়েও ভয়ঙ্কর। হিয়া খোদা, হিয়া পৃথিবীর মালিক, এই সন্ত্রাস নামক গুন্ডা আপনার আগুন থেকে আমায় রক্ষা করো। গুন্ডা যে প্রাণী বলে রেগে যায় সেটা তো আমি জানতাম, তাও বলে ফেললাম। এটা আমার জীবনের সেরা মিস্টেক। বাসায় এসে দেখি আম্মুরা চলে গিয়েছে, আম্মু ভাইয়া অফিসে, মামনি রান্নাঘরে। আমি উপরে রুমে চলে গেলাম। খুশবু শোনা? আমি ভয়ে ভয়ে অবাক হয়ে বললাম, জি জি বলুন। ফ্রেশ হয়েছো? না না না। যাও ফ্রেশ হয়ে আসো ঠান্ডা গলায়। আমি ভয়ে বললাম, হ্যাঁ 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 যাচ্ছি। যাও, তোতলাচ্ছ কেন? কোথায় তোতলাচ্ছি? আমি যাই, ফ্রেশ হয়ে আসি। যাও। ওনার কথা শুনে আলমারি থেকে কাপড় নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। উনি সোফায় বসে আছেন গালে হাত দিয়ে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আবরার গুন্ডা বসে আছে আগের মতো, বসে বসে ফুচকা খাচ্ছে। চকলেট কেকটা নেই, বুঝলাম ওনার পেট। তোমার কেকটা আমি খেয়ে নিয়েছি। কেন? সে সময় আমাকে উল্টাপাল্টা কথা বলেছো তাই। কেন? আজব তো, তুমি কি শোনোনি আমি কি বলেছি? ভয়ে ভয়ে শুনছি। তাছাড়া ওসব খাওয়া তোমার জন্য, চিকন চাকন মেয়েদের জন্য আসলে অতটা ঠিক না। রেগে বললাম, মোটেও না। তাছাড়া আমি এতটাও চিকন না। মোটেও হ্যাঁ, আর তুমি চিকনই। আমি যা বলবো তাই রাইট, গট ইট? আমিও রেগে চুপ করে রইলাম। চুল থেকে পানি পড়ছে, তাই টাওয়াল পেঁচিয়ে রেখেছি। উনি খাওয়া রেখে বললেন, তোমার ওড়নাটা খুলে দিতে বলছে। আমি অবাক গলায় চিৎকার করে বললাম, কি? আর ইউ ম্যাড? না, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি পাগল এবং পাগলাগারদ থেকে পালিয়ে আমার জীবনে
জুড়ে বসছেন। কমন খুশবু, তোর সোকল ডায়লগগুলো আমি শুনতে চাই না। সো পক পক অফ করো, আর আমি বেশি টায়ার্ড। হ্যাঁ, টায়ার্ড? আমার জীবন তছনছ করে টায়ার্ড সাজা হচ্ছে। কি কথা কানে যাচ্ছে না নাকি? দুইটা দিব? কি দেবেন? কি আবার দুইটা থাপ্পড়? জ্বালিয়ে খেলো ব্যাটা। আচ্ছা, আপনি কি এখন শিশু নির্যাতনকারী হবেন? হুম, আমাকে মেরে? বাট শিশু? এখানে শিশু আসলো কোত্থেকে? আমি আপনার সামনে জলজান্ত শিশু দাঁড়িয়ে আছি। তুমি তুমি শিশু? এত বড় ধামড়ি মেয়ে কিনা বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, সে কিনা শিশু? আই এম টোটালি কনফিউজড। কনফিউশনের কি আছে? আমি শিশুই, আর আপনি যে আমায় থাপ্পড় মেরে শিশু নির্যাতন করবেন সেটা কিন্তু আমি মুখ বুঝে সহ্য করব না। তাই তো তুমি করবেটা কি? আমার ব্যাপার আমি বুঝবো। কাম অন, ডোন্ট টক টু মাচ। যা বলেছি তাই করো, কুইক। কি করতে হবেটা কি? আবার তোমার মাথায় পেঁচানো টাওয়েল, তোমার মাথার পেঁচানো টাওয়েল খুলো। এসব দেখলে আমার দম বন্ধ লাগে। আরে আমার চুল ভেজা, এখনো পানি ঝরছে, খুলতে পারবো না। উনি আমার কথায় পাত্তা না দিয়ে ঠাস করে উঠে এসে ঠুস করে টাওয়াল খুলতে লাগলেন। তাতে চুলে পেলাম ব্যথা। ছাড়ুন, চুল ছিঁড়ে ফেলবেন নাকি? আস্তে খুলুন। উনি আমার কথা শুনে বললেন, প্লিজ লেট মি ফিনিশ। আমিও আর কিছু বললাম না। উনি ধীরে ধীরে চুল থেকে টাওয়াল খুলে নিয়ে সোফায় গিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, নাও নাও এবার খোলো। কি? ওড়নাটা? আমাকে কি পাগল মনে হয় আপনার? আমি খুলবো ওড়না? ছি! ছি করার কি আছে? এখানে শুধু আমি আছি। ইয়া খোদা, আমি তোমার এক অবলা নাফরমান বান্দি। কিন্তু দেখো, আমার মতো এমন নিরপরাধ নারীর প্রতি এই দুনিয়াতে কি অবিচার চলছে। হে দেখো, হে আল্লাহ, এই ছোটখাটো মেয়েটাকে তুমি বাঁচাও। এই লোকটা আমার সতীত্ব হরণ করতে যাচ্ছে। তুমি বাঁচাও আমায়। আমার প্যানপেনিতে বিরক্ত হয়ে এক ধমক দিলেন, বললেন, কি হচ্ছে এসব? আমিও রেগে মেগে বললাম, দেখছেন না, দেখছেন না কানা, আপনার আপনার মতলব আমি বুঝি। ছি! আমায় নিয়ে আপনার মনে এসব বাজে চিন্তা আসলো কিভাবে? আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনিও ছি, একটা বাজে ছেলে। যত শাট আপ, ইউ আর ক্রসিং ইউর লিমিট, ইডিয়েট। বলে এক ধাক্কায় আমাকে বিছানায় ফেলে দিলেন, প্রচন্ড রেগে। ততক্ষণে অগ্নিমূর্তির রূপ ধারণ করেছেন, আমাকে বিছানার সাথে চেপে ধরে বললেন, তুমি আমায় এত খারাপ ভাবো যে ছি বললে? এমনিতেই তুমি আমায় আজ অনেক বাজে কথা বলেছো, আমি কিছু বলিনি, কিন্তু এখন তুমি লিমিট ক্রস করে গেছো। আমাকে বাজে ছিলে বলা? হ্যাঁ, দেখাচ্ছি আমি কি জিনিস। আরো জোরে চেপে ধরে বললেন। আর এদিকে আমি আবরার গুন্ডার হার্টবিটের আওয়াজ শুনতে পাচ্ছি। তড়িৎ গতিতে চলছে। রেগে মেগে চোখ মুখ এক নিমিষেই লাল হয়ে গেছে। ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো কপালে এসে পড়ছে। ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িগুলো, সব মিলিয়ে এরকম ভয়ঙ্কর মুহূর্তেও আমিও গুন্ডার উপর ভয়ঙ্কর ক্রাশ নামক বাস খেলাম। ভাবনার জগতে হাবুডুবু খাচ্ছি, আর আমার গুন্ডা জামাই রাগের জগতে আগুন ছেটাচ্ছেন। আমাকে তখনও বিছানার সাথে চেপে ধরে আছেন, আর আমাকে ইচ্ছে মতো ডায়লগ দিচ্ছেন। আমিও চুপচাপ শুনছি, কিছু বলছি না। আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি? আমিও চুপ। কথা বলো নইলে। আমিও চুপ। এবার উনি রেগে যা করলেন তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কিছু বলার বা করার আগেই তারপর উনি যা করলেন তা আমি স্বপ্নেও ভাবিনি। উনি রেগে মেগে আমার বিছানার সাথে চেপে ধরে কিস করা শুরু করলেন, আর আমি 1000 ভোল্টের শকড হয়ে আছি। হঠাৎ করে আমি বাস্তবে ফিরে আসলাম, সাথে সাথে দিলাম ওনাকে এক ধাক্কা, আর গুন্ডা আমার ধাক্কা খেয়ে পড়লো বেডের অন্য পাশে। ব্যাটা নিজেকে সামলে নেওয়ার আগেই আমি বেড থেকে উঠে পড়লাম। মতলব ছিল এক দৌড়ে রুম থেকে বের হয়ে যাব, কিন্তু পুরা কপাল। ওই যে একটা কথা আছে না, ধুর মনেই পড়ছে না। ব্যাটা আমার ওড়নাতে টান দিয়ে ধরলো, এমন ভাবে ধরে আছে আমার ওড়নাটা ছেঁড়ার পর্যায়ে। আমি তো এখন ওড়না ছাড়া বেরো হতে পারছি না, তাই দাঁড়িয়ে পড়লাম। ছি, লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। মনে হচ্ছে উস্টা মেরে বুস্টা বানিয়ে দিই। উফ, মমি বানিয়ে শোকেছে সাজিয়ে রাখি। আর
ওনার লজ্জা শরম হঠাৎ করে কোথায় পালালো সেটা সৃষ্টিকর্তা জানে। আমায় ধাক্কা দিলে, এত বড় সাহস! আমিও এই কথা শুনে রেগে গেলাম। বললাম, আর আপনি আপনি এত বড় লুচু ছেলে যে আমাকে কি 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 বলেই জিহ্বায় কামড় দিলাম। ছি, নিজের উপরেই রাগ হচ্ছে। সোজাসুজিভাবে কি বলতে লজ্জা হচ্ছে? জি, আমার লজ্জা হচ্ছে। সবারই লজ্জা হবার কথা। আপনি এমন একটা কাজ করছেন যে লজ্জা পাওয়াই স্বাভাবিক। আমিও এর ঊর্ধ্বে নই। গট ইট। আমি কাকে কি বলছি? ব্যাটা আমার কথার পাত্তা দিয়ে তাকিয়ে আছে, আর আমি ওনার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখি মিয়া আমার পেটের দিকে তাকিয়ে আছে, আর আমার জামাটা পেট থেকে কিছুটা সরে গেছে। এই দৃশ্য দেখে আমি বাক্যহারা হয়ে গেলাম। তাড়াতাড়ি জামাটা ঠিক করে নিলাম। ব্যাটা তখনও তাকিয়ে আছে। আমি থতমত খেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, কে 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 কি এভাবে কোথায় তাকিয়ে আছেন? হ্যাঁ সেটা কি তোমায় বলতে হবে? হ্যাঁ বলতে হবে। রেগে উনি বেড থেকে উঠে এসে আমার দিকে এগোতে এগোতে বললেন, কেন বলবো তোমায়? দেখুন, এগোবেন না। ভয় পাচ্ছ নাকি? অবশ্য তুমি খুব সাহসী নারী, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেশি সাহসী কিন্তু নারী নই। ভয়ে পেছোতে পেছোতে বললাম, তুমি তো কচি মেয়ে। কি? জানো তোমাকে যা হট লাগছে না? আমি তপ্তা হয়ে পেছনে গিয়ে বাড়ি খেলাম পুরো দেয়াল জুড়ে টাঙানো ওনার বিশাল বড় ছবিটায়। পেছানোর আর জায়গা নেই। আবরার মিয়া গিরগিটির মতো আবারও মত পাল্টিয়েছে। বেশ বুঝলাম, কিন্তু আমি আমি এখন কি করব? ও পেটটা না খুব সুন্দর, জাস্ট ওয়াও। চোখ গোল গোল হয়ে গেল আমার। গুন্ডা বলছে কি এসব? কি সুন্দর তিল আছে, আর কি ফর্সা পেট। আসলেই তুমি অনেক হট। ওনার হট কথাটা শুনে এমন রাগ হলো যে আমার প্রেশার হাই হয়ে গেল। পেট, আসলেই তুমি অনেক হট। রাগের চোটে আমার চোখে পানি এসে গেল। আমি কান্না ভরা কণ্ঠে বললাম, মানে? মানে এখন থেকে আমি তোমার সাথে ঘুমোবো রাতে, তোমার একদম পাশাপাশি। কি? অবাক হয়ে বললাম। হুম। বললেই হলো? আপনার যা ইচ্ছে তাই হবে নাকি? আজব তো। পটর পটর কম করো, হ্যাঁ, নইলে কানের উপর নিচ দিয়ে দুখা লাগিয়ে দেব। আমি কিছু বলতে যাওয়ার আগেই ব্যাটা আমার গালে ফু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাক বাবা, বাঁচলাম। আর কিছুক্ষণ হলে আমি ইন্তেকালের দেশে পৌঁছে যেতাম। বাকিটা দিন মামুনি আর সানার সাথে কাজ করে কাটালাম। অনেক গল্প করলাম। গুন্ডা আবরার সুন্দর করে সেজেগুজে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে, এখনো ফিরেনি। সন্ধ্যার দিকে মামু আর আব্রাহাম ভাইয়া অফিস থেকে ফিরলো। আমি ওদের সাথে প্রচুর আড্ডা দিলাম। হাসাহাসি শেষ করে আব্রাহাম ভাইয়ার সাথে বাইরে বেরোলাম। তখন রাত 9টা বাজে। উদ্দেশ্য ওদের বাসার সামনের রাস্তাটায় কিছুক্ষণ ঘোরাঘুরি করা, সাথে সানা চাচিও আছে। বেচারি ওদের বাসায় কাজ করে। খুশবু দেখ। আব্রাহাম ভাইয়া বলল, খুশবু? কি দেখবো? আরে ওই চল আইসক্রিম খেয়ে আসি। হ বউ, চলো, রাইতের বেলা আইসক্রিম মজা লাগে। আমি হেসে বললাম, চলো। তারপর সবাই মিলে আইসক্রিম পার্লারে গেলাম। গিয়ে দেখি দোকান খালি, কেউ নেই। আমরা তিনজন আরাম করে বসলাম। ওয়েটার এসে জিজ্ঞেস করলো কি আইসক্রিম খাবো। আমি আরাম ভাইয়ার দিকে আর ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কোনটা খাবি? তুমি বলো। আমি না, তুই বল। তুমি বলো। বলছি না, তুই বল। আচ্ছা সানা চাচি তুমি বলো। আরহাম ভাইয়াও তাতে রাজি। সানা চাচি ভ্যানিলা আইসক্রিমের অর্ডার করলো। তাতে বেচারি লজ্জায় মরে যাচ্ছে। জীবনের প্রথম অর্ডার বলে কথা। যাই হোক, আইসক্রিম খেয়ে আরও আইসক্রিম সবার জন্য নিয়ে ঘোরাঘুরি আর নাইট ওয়ার্ক করে 10:30টায় বাসায় ফিরলাম। প্রচুর মজা হয়েছে। আরাম ভাইয়া আমাদের হাসাতে হাসাতে অবস্থা খারাপ করে ফেলেছে। আল্লাহ। বাসায় ফিরে ফ্রেশ হয়ে সবার সাথে মাংস পোলাও দিয়ে ডিনার করলাম। মামুনির হাতে রান্না রেস্তোরাঁ থেকেও বেশি টেস্টি। সেই মজা পেয়ে আমিও পুরো 1 প্লেট 2 চামচ ভাত সাবার করলাম। ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই সবাইকে গুড নাইট জানিয়ে ওপরে শোবার ঘরে চলে এলাম। আবরার আগুন চৌধুরী মিয়া তো এখনো আসেনি। 12টা বাজতে চললো। ধুর, আসলে আসুক, না আসলে নাই।
আমি গিয়ে ঘুমাই বলে বেডে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে ভেসে গেলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো কে যেন। ভাবতেই চোখ খুলে তাকালাম, আর তাকিয়ে দেখি আবরার আগুন মিয়া আমার জামাটা পেটের ওপর থেকে সরিয়ে পেটের মাঝে মুখ গুজে ঘুমিয়ে আছে। আমি পুরোই শকড। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:10। মানে এতক্ষণ যাবৎ ব্যাটা ঘুমোচ্ছে আর আমি জানি না। মরার মতো ঘুমোচ্ছি, আর সুযোগ বুঝে উনি আমার পেটটাকে বালিশ বানিয়ে ফেলেছেন। কি পেয়েছেনটাকে উনি? হ্যাঁ, চাইছে তাই করবে। প্রচুর রেগে গেলাম আমি, দিলাম এক চিৎকার। তারপর আমি রেগে দিলাম এক চিৎকার, আর সেই চিৎকারে ওনার ঘুম ভেঙে গেল। উনি লাফ দিয়ে উঠে বসলেন। বেড সাইড ল্যাম্পের আলোতে দেখলাম উনি সেই স্যুট প্যান্ট পরেই আছেন যেগুলো পরিধান করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। আর আমি তো রেগে বোম হয়ে আছি। এসব কোনো কাজ? আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে ব্যাটা এমন একটা কাণ্ড করলো, ভাবা যায়? যে কিনা দুদিন আগেও ভার্জিনিটি নিয়ে একটা কাণ্ড করলো। এখন কোথায় গেল সেই ভার্জিনিটি? আর অসময়ে ঘুম ভাঙলে সবারই মেজাজ খারাপ হয়, তার উপর আবার যদি ঘুম থেকে উঠে এসব অসভ্যতামি দেখতে হয়, তাহলে মনটার কি অবস্থা হওয়া উচিত? সেটা যার সাথে এরকম হয় সেই বুঝবে। তাই আমিও গেলাম রেগে। আর উনি বোঝো কাণ্ড, আমাকেই জিজ্ঞেস করছে কি হয়েছে। প্রচন্ড বিরক্ত হয়ে বললাম, আপনার সমস্যাটা কি? মানে তোমার আবার কি সমস্যা থাকবে? ও, আপনি বলতে চাইছেন আপনার কোনো সমস্যা নেই। উনি আমার দিকে তাকিয়ে বললেন, নো, আই এম অলওয়েজ অলরাইট, আমার কোনো প্রবলেম নেই। তাহলে জেনে রাখুন, আপনি তাহলে লুচুগিরির সমস্যা আক্রান্ত। উনি চোখ বড় বড় করে বললেন, লুচুগিরি সমস্যা? জি, আপনি যে আস্ত একটা লুচু, আজ সেটা ভালোভাবে বুঝতে পারলাম। ও, আমি বাজে কথা শিখে আসি? তাহলে আপনি এসব লুচুগিরি কোথা থেকে শিখে আসেন? নিশ্চয়ই গুন্ডা পান্ডার সাথে থেকে এগুলো রপ্ত করে এসছেন। তুমি তো বেশি কথা বলছো, আমি মোটেই লুচু না। আর আমার ফ্রেন্ডরা এমন না, বুঝলে? আমার ফ্রেন্ড সার্কেল এমন খারাপ না। সো তুমি কারো সম্বন্ধে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করতে পারো না, সেগুলো আমি মোটেই মেনে নেব না। গট ইট? তাহলে আপনি আমার সাথে এরকম করলেন কেন? আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়েছেন আপনি। আপনার মন মানসিকতা এতই ছোট? শাট আপ, আমি কোনো সুযোগ নেইনি। ও, তাহলে আমার পেটের মধ্যে কে ঘুমিয়েছিল? আমি আমি ঘুমিয়েছি। সেই তো, এখন তো প্রুফ হলো। স্বীকার করলেন অবশেষে চাপে পড়ে। এখনো স্বীকার করার কিছু নেই, এখানে স্বীকার করার কিছু নেই। আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করবো। অ্যাটলিস্ট আমি কারো অনুমতির ধার ধারি না। এদিকে প্রচন্ড ঘুমে আমার চোখ বুজে আসছে, আর ওনার ফাউল ডায়লগ শুনে মেজাজ চরম আকার ধারণ করলো। আমি নিজেকে শান্ত রাখার জন্য চুপ রইলাম। চলো শুয়ে পড়ো। আর তোমার পেটটা না সফট বালিশের মতো, সো এখানেই ঘুমাবো আমি। কখনোই না। অবভিয়াসলি হ্যাঁ। আপনি আমার উপর জোর করতে পারেন না। আর আপনার চিন্তা ভাবনা এত চিপ কেন? এই তুমি কি সারাদিন বাংলা সিনেমা দেখো? কেন, সন্দেহ নিয়ে? ডেফিনেটলি তুমি বাংলা সিনেমা দেখো না, বলে মাঝরাতে বাংলা সিনেমার কাহিনী কেন করছো? আমি বিরক্ত হয়ে বললাম, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আপনি আপনার আপনি আপনার ডলটাকে নিয়ে ঘুমান প্লিজ। আমার সাথে এমন করবেন না তোমার কথা মতোই সব হবে নাকি? হ্যাঁ, প্লিজ, এসব বন্ধ করেন। আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমোতে চাই। উনি কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর আমার দিকে তাকিয়ে জড়ানো গলায় বললেন, তোমার কাছে দুটো অপশন আছে, এই দুটোর যে কোনো একটা তুমি চয়েস করতে পারো। আমার এতে আপত্তি নেই, বাট মেনে না নিলে আর কোনো অপশন নেই। আমি যা বলবো তাই হবে। জীবনেও না। তাহলে অপশন নিতে রাজি? বলেন। এই তো গুড গার্ল, তবে বলি এবার। আমিও ওনার অপশন শোনার জন্য রেডি হলাম। খোদা জানি কি শয়তানি চলছে এর মনে। শান্তিতে আর বেশি দিন বাঁচবো বলে মনে হয় না। বিয়ে করলে যে এত কাহিনী হয়, সেটা যদি আগে জানতাম তাহলে সারা জীবন কুমারী হয়েই কাটাতাম। বিয়ে করতে চাইতাম না, কিন্তু যাকে বলে ভাগ্য। সো অপশন নাম্বার 1, আমি তোমার পেটে মাথা রেখে ঘুমাবো। তুমি কোনো বাংলা সিনেমার কাহিনী করতে পারবে না। এর ফলে যা হবে তা হলো তুমি বেডে ঘুমাতে পারো নিশ্চিন্তে। আর অপশন 2, ফার্স্ট অপশনে যদি রাজি না থাকো তাহলে বালিশ নিয়ে সোজা ফ্লোরে, বেডে কোনো জায়গা নেই। আমি ক্লান্ত হয়ে বললাম, সেকেন্ড অপশন। আমি সেকেন্ড অপশন নিলাম। বুঝলাম ওনার সাথে অযথা তর্ক করে লাভ নেই, কথায় কথা বাড়ে।
আর এদিকে মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ওনাকে কিছু বলতেও পারছি না। তাই এটাই বেটার, লুচুর সাথে থাকার চেয়ে ফ্লোরে নির্ঘুম রাত কাটিয়ে দেয়া অনেক বেশি ইজি। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? চালাক ভাবার কিছু নেই, আপনার থেকে দূরত্ব মেনটেন করা দরকার। এমন মানুষ আমার পছন্দ না। ওকে, গুড লাক। ফ্লোরে গিয়ে ঘুমাও, যাকে যেখানে মানায় সেখানেই থাকো। আমি আর কথা না বাড়িয়ে কাঁথা বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করলাম। মাইগ্রেনের ব্যথা আমায় জ্বালিয়ে খেলো। ওনার বোধহয় আমার শান্তি সহ্য হয় না, তাই ফ্যান অফ করে এসি অন করলেন। গুন্ডার শরীরে এতই গরম যে এসির টেম্পারেচার একেবারে কমিয়ে দিলেন। আমার তো ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। মনে হচ্ছে রুমে বরফ পড়ছে, এক্ষুনি তুষার ঝড় শুরু হবে। আমি কাঁথা গায়ে দিয়ে সেটিয়ে রইলাম। মাথার যন্ত্রণা ক্রমেই বাড়ছে, তার উপর এই অত্যাচার। এমন সিচুয়েশনে আমার ভীষণ কান্না পেল, আর আমি কেঁদেই দিলাম। প্রথমে আস্তে আস্তে কাঁদতে থাকলাম, গলায় কান্না আটকে যাচ্ছে। কিছুক্ষণ যাবার পর মাথা ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে গেল, মনে হচ্ছে জ্বর এসছে। আমি কান্না থামাতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আমার ফুপানোর আওয়াজ শুনে উনি লাফ দিয়ে বিছানা থেকে নেমে রুমের আলো জ্বালালেন। আমার কাছে এসে দেখলেন আমি ঠান্ডায় কাঁপছি। উনি সাথে সাথে এসি অফ করে দিলেন আর আমাকে জিজ্ঞেস করলেন, খুশবু, কি হয়েছে তোমার? এরকম কেন করছো? আমি চোখ খুলতে পারছিলাম না। ওনার কণ্ঠ শুনে বুঝলাম বেচারার কণ্ঠে ভয়। উনি কপালে হাত দিয়ে দেখেন জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর এদিকে আমার গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। ও নো শিট, এখন কি করবো? তো অসুস্থ হয়ে পড়ছে। আমি আস্তে বললাম, শীত লাগছে। উনি তাড়াতাড়ি বিছানায় নিয়ে শুয়ে দিলেন, আর আমি প্রচণ্ড জ্বরে কাঁপছি। উনি ভয় পেয়ে বাড়ির সবাইকে ডাকতে চাইলে আমি মানা করে দিলাম। এত রাতে সবার ঘুম ভাঙানোর কোনো মানে হয় না। উনিও মেনে নিলেন, ডক্টরকে কল করলেন। উনি নাকি শ্বশুরবাড়ি খুলনাতে বেড়াতে গিয়েছেন, আসতে পারবেন না। তার বদলে কি কি করতে হবে বলে দিলেন। উনি তো ডক্টরের কথা শুনে ভীষণ রাগান্বিত, বললেন, আসতে পারবেন না মানে কি? ডাক্তার হয়েছেন কেন তাহলে? পেশেন্ট জ্বরে অস্থির আর আপনি শ্বশুর বাড়ি গিয়ে আরাম করছেন, আর আমার বউ এখানে শীতে কাঁপাকাঁপি করছে। দেখুন, আমি তো আর জানতাম না আপনার ওয়াইফ আজ অসুস্থ হয়ে যাবে, তো আমি কি করব? কেন? জানলে কি করতেন? জানলে শ্বশুরবাড়ি কোরবানি ঈদের দাওয়াত খেতে আসতাম না। আজ 15 দিন পর দাওয়াত খেতে আসলাম, আর আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেল। শাট আপ। আপনাকে যদি কাল সকালে আমার বাড়িতে না দেখি, তাহলে আপনার ডাক্তারি করার স্বাদ জন্মের মতো মিটিয়ে দেওয়া। স্যার, আপনি এই ম্যাডামকে অন্য একজন ডাক্তারের কাছে দেখান, আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি। আর আমি কাল সকালের মধ্যে চলে আসার ট্রাই করব। কোনো ট্রাই চলবে না। আমি যাতে সকালে আমার বাড়ির ড্রয়িং রুমে দেখি, নইলে ডাক্তারের সব সার্টিফিকেট আর রাস্তা থাকবে না। বাটি দিয়ে পানি নিয়ে আসতে দেখে আমি বড্ড অবাক হলাম। কোনো মতে জিজ্ঞেস করলাম, বাটিতে পানি কেন? তোমার মাথায় পানি দিতে হবে, ডাক্তার বলছে। আমি হাসবো না কাঁদবো বুঝলাম না। বললাম, এই বাটি দিয়ে পানি দেবেন? হুম। আপনি জন্মেও কোনোদিন মানুষের সেবা করেননি, বোঝাই যাচ্ছে। তাতে কি? বাটি দিয়ে যে মাথায় পানি দেয় তা আমি জন্মেও দেখিনি। তেজপাতা মার্কা জীবন নিয়ে দুনিয়াতে এসেছেন। তাহলে কিভাবে পানি দিতে হয়? থাক, আপনাকে আর পানি দিতে হবে না। এতটুকু সেবা করে পরে সবার কাছে বলে বেড়াবেন যে সারা রাত বসে আপনি আমার সেবা করেছেন। এই পকপক বন্ধ করো তো, বলো প্লিজ। এটা আবার সবার কাছে বলে বেড়াবেন না তো? আসলে আপনার তো নিজের বিষয়ে বাড়িয়ে বলার বাতিক আছে। বাটি দিয়ে পানি দেয়া যত সব হাদারা। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে ওনার মুখ থতমত করছে, তাও নিজেকে সামলে নিয়ে বললেন, ওকে। আমিও সুযোগ পেয়ে বললাম, বালতি দিয়ে পানি নিয়ে আসুন, একটা মগ আর একটা টাওয়াল আনুন, আর মেডিসিন ওগুলো কোথায়? ভ্রুকুচকে মেডিসিনের কথা শুনে উনি কাকে যেন ফোন করলেন। কি সব বলে ফোন কেটে দিয়ে বালতি দিয়ে পানি আনলেন। যা যা বললাম সব কিছু আনলেন। ধীরে সুস্থে পানি দিয়ে দিলেন আমার মাথায়, সুন্দর করে চুল মুছে দিলেন। কিছু সময় পর দরজার ঠকঠক শব্দ হলো। উনি দরজা খুলে দেখেন দারোয়ান এত রাতে কোথা থেকে যেন ঔষধ নিয়ে এলেন। ওগুলো ওনার হাতে দিয়ে দারোয়ান চলে গেলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে ওষুধ কোথা থেকে নিয়ে আসলো?
সেটা তোমাকে বলবো কেন? আজব। ওগুলো খেয়ে ঘুমাও। আমি ঔষধ খেয়ে 2 গ্লাস পানি খেলাম। উনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। আমার হাসি পাচ্ছে ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। উনি এখনও সেই স্যুট প্যান্ট পরে আছেন। এভাবে কামলার মতো ওনাকে আমার সেবা করতে দেখে আমি মজা পেলাম। জ্বর কমেছে বোধহয় পানি দেওয়ার পরে। আর একটু মজা নেওয়ার জন্য আমি বিছানায় ঠেস দিয়ে বসলাম। যাও ঘুমাও। ঘুমাবো না, মন খারাপ করে বললাম। আমার পা ব্যথা করছে। হোয়াট? পা টিপে দেন। কি? আমি পা টিপবো? ও সরি, আচ্ছা আপনি ঘুমিয়ে পড়ুন। উনি আবারও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন যে সত্যি আমার পায়ে ব্যথা কিনা। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক হেল্প করেছেন, সো থ্যাঙ্কস। আমার পা ব্যথা করছে না করছে তাতে আপনার কিছু হবে না। আর যদি নিজের বাসায় নিজের ফ্যামিলির কাছে থাকতাম তাহলে সবাই আমার জন্য নির্ঘুম রাত কাটিয়ে দিত। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল বানিয়ে খাওয়াতো আব্বু, ভাইয়া ঔষধ খাইয়ে দিত, আম্মু সারা রাত পাশে বসে সেবা করতো। সবই হতো, কিন্তু এটা তো নিজের বাড়ি না। তাই এটুকু বলার পরে উনি ঠাস করে বিছানায় বসে ঠুস করে আমার পা টেনে নিয়ে টিপে দিতে লাগলেন। আমার মনে তো লাড্ডু ফুটতে লাগলো। যাই হোক, আমি যে এত বড় অ্যাক্টর তা আজই জানলাম। বাবা, নিজের উপর ফিদা। এই আবরার আগুন চৌধুরী নামক গুন্ডা লোককে দিয়ে যে আমি শুভ্রতা জান্নাত খুশবু পা টিপালাম, সেটা যদি সবাইকে দেখাইতে পারতাম তাহলে কতই না আনন্দ হইতো। মন বড়ই আরাম পাইতাম। আর আমার মিনসেটাও আমার ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হারিয়া গেল। কি আবাদ, আমি বিশ্ব জয়কার হাসি ফুটালাম ঠোঁটের করে। আমার মিনসে সেটা দেখতে পাইল না। সে পা টিপতেছে। অবশ্য শরীরটা আমার খুবই খারাপ, তাও এই মুহূর্তে দেখার লোভ সামলাইতে না পারিয়া নাটক করিতেই হইল। আমার নয়নে ততক্ষণে নিদ্রা ভর করিয়াছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমার পা থেকে কিছুটা দূরে ঘুমিয়ে আছেন। ওনার মাথাটা ঠিক আমার পায়ের নিচে। আমার ঘুমের মধ্যে উনি ওনার মাথা চুলকাচ্ছেন দেখে আমার হাসি পেয়ে গেল। দেখি মাথায় উকুন আছে কিনা। আমি আবার ভালো উকুন আনতে পারি। আমার জানু আনিকা ইবনাত আমাকে উকুন আনার টেকনিকটা শিখিয়ে দিয়েছে। যাই হোক, রাতে উনি আমার পা টিপে দিয়েছে। এই এত বড় ঋণের বোঝা উকুন এনে শোধ করে দিই। আমার মহান মিনসেটা যে কিন্তু ফাটা কপাল। যেই গেলাম ওনার মাথার কাছে অমনি উনি লাফিয়ে উঠলেন। চোখ কচলাতে কচলাতে বিছানায় সোজা হয়ে বসে বললেন, আমার জ্বর এখন আর নেই, পা ব্যথা নিরাময় হয়ে গেছে। এত ভালো ঔষধ থাকলে পা ব্যথা আর থাকার সাহস পাবে না। ঔষধ কোথায় পেলে? আমি তো পা ব্যথার কোনো ওষুধ আনিনি। ওই ঔষধ সেই ঔষধ না, উনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন। এটা আবার কেমন ওষুধ তাহলে? আপনি বুঝবেন না। কেন? আমি কেন বুঝবো না? আমাকে কি বোকা মনে হয়? না, ভ্যাবলা মনে হয়। হোয়াট? ভ্যাবলা মানে? জানি না বলেই বিছানা থেকে উঠে সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইল, আর আমি ওনাকে বোকা বানিয়ে বহুত আরাম পেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলাম। বেরিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। উনি আমার জন্য মাছ, ভাত, মাংস, ডাল, আলু ভাজি, অমলেট আর 2-3 রকমের আচার নিয়ে এসছেন। আমি অবাক হয়ে বললাম, এসব কি? এভাবে বলে না সোনা পাখি, এভাবে বলতে হয় না। আমার ছোট্ট সোনা পোকাটা জ্বর নিয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাবে, সেটা আবার হয় নাকি? আমি ব্যাককলের মতো বললাম, সোনা পাখি, সোনা পোকা, এগুলো কে? সারা রাত জ্বরে কষ্ট পাচ্ছিল, তাই আর কি এই ব্যবস্থা। সব খাইয়ে ছাড়বাজ। আমি ওনার মতলব বুঝতে পেরে বললাম, তাইলে আপনি আপনার সোনা পোকা বউকে খাওয়ান, আমি আসি। বলেই দরজার দিকে দৌড় দিতে গিয়ে দেখি ওটার ওপরে ছিটকানি লাগানো। আমি তো সারা জীবনেও নাগাল পাবো না। পেছনে ঘুরে খেলাম ধাক্কা গুন্ডাটার সাথে, আর উনি সুযোগ বুঝে কাজ হাসিল করে নিল। মানে ঠাস করে আমার গালে একটা চুমু দিয়ে বসলো। আমি চেহারা কালো করে বললাম, আসলেই আপনি বখাটে। এত দুষ্টুমি করে না, আসো খাবার শেষ করো।
আমি এত খাবার খাবো না। খেতেই হবে। খাবো না। এক গমের ফল কিন্তু ভালো হবে না, সো চুপ থাকো। বুঝলাম কাহিনী করে লাভ নেই। বললাম, আপনি ভাত মাছ এনেছেন কেন? আমার ইচ্ছে। চুপ। আসলে বলেছি পক পক অফ রাখো, নইলে মজা দেখাবো। তাড়াতাড়ি খাবারগুলো শেষ করো। আমি ওনার চিৎকারে ভয় পেয়ে খাওয়া শুরু করে দিলাম, আর উনি এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? আমি বেশ আনইজি ফিল করলাম। শেষমেশ বলে ফেললাম, এই আপনি অন্যদিকে তাকান। হোয়াট? মানে আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকান। না, আমি বিরক্ত হয়ে বললাম, কেন? আমার বউয়ের দিকে আমি দাঁড়াবো, তাতে আমি কারো কথা শুনবো না। তুমি খাও। আমি এভাবে খেতে পারছি না। এভাবে কেউ তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? এমন করছেন কেন? সেটা তোমার ব্যাপার, আর আমি কাউকে এক্সকিউজ দেব না। আমার কথা বলার ইচ্ছেটাই চলে গেল। ওনার কাণ্ডখানা দেখিয়া জ্ঞান হারাইবার দশা আমার। গিরগিটিও এতবার নিজের রং পাল্টায় না। উনি এই ভালো তো এই খারাপ। বুঝলাম না ওনার কি মানসিক প্রবলেম আছে। আজও যদি মানসিক প্রবলেম থাকে তাহলে হায়, শেষমেশ মানসিক রোগীর সাথে আমার বিয়ে হলো। এই দুঃখ আমি কই রাখি? ওয়ার্ড্রোবের ভেতর রাখার জায়গাও নেই। বিকেলবেলা সারাদিন আমি আর মামুনি বসে বসে গল্প করলাম সানা চাচির সাথে। জ্বর আর নেই। মামুনি তো জ্বরের কথা শুনে গুন্ডা আবরার আগুনকে বকে দিলেন ইচ্ছে মতো। সেই রাগে উনি বাসা থেকে বেরিয়ে সাদা ভাইয়ার বাসায় বসে আছেন। যাই হোক, এখন আমি সুস্থ। তাও মামানি একটু পরপর গায়ে হাত দিয়ে দেখছেন জ্বর আছে কিনা। আর মামা যখন শুনলো এই নিউজটা মামনির কাছ থেকে, তখনই ডিসিশন নিল আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। আব্রাহাম ভাইয়া উনি রীতিমতো খাবারের আয়োজন করেই চলেছেন। একটু পরপর জিজ্ঞেস করছে কি খাবো, কি খেতে ইচ্ছে হচ্ছে, বমি আসছে কিনা। নানান প্রশ্নের ভারে আমার জ্বর মামা গায়েব হয়ে গেছে। ব্যাটা আর ফেরত আসবে কিনা সন্দেহ। সন্ধ্যার কিছু পর ফোনের রিংটোন বেজে উঠল। রিসিভ করে আসসালামু আলাইকুম বলতেই ওপাশ থেকে কান্নাকাটির আওয়াজ ছিল। বুঝলাম না কে হতে পারে। যখন বুঝলাম তখন আমি এতটাই অবাক, এবং আমি এতই অবাক হলাম যে বলার বাইরে। ওপাশ থেকে সাদা ভাইয়া হ্যালো হ্যালো বলছি। আমি বললাম, উনি কোথায়? আমার পাশে বসে আছে। তাহলে কান্না করে কেন? বুইড়া বয়সে ভীমরতি, যত সব। আরে বকো না, আমার জানে যে কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলেছে। রাখেন এসব ঢং। বাসা আসতে বলল নাকি? ও তো বাসায় যেতেই চাচ্ছে। ইনফ্যাক্ট নতুন অসুস্থ ওয়াইফ রেখে ওর মনে এখানে টিকছেই না। তাহলে আসছে না কেন? আরে আন্টি নাকি ওকে তোমার অসুস্থতার জন্য বকাবকি করেছে। এখন আন্টি যতক্ষণ ওকে বাসায় যেতে বলবে না ততক্ষণে যাবে না। ওর এতটাই আত্মসম্মান। আন্টি স্রেব ওকে বাসায় যেতে মানা করে দিয়েছে। ও, এতই সেলফ রেসপেক্ট যখন, তখন আবার কান্নাকাটি করে কেন? লজ্জা করে না? তুমি বাচ্চা নাকি, বোঝো না? আমি অবাক হয়ে বললাম, কি বুঝি না? কিচ্ছু না। আচ্ছা রাখছি, গুড নাইট। আমিও ফোন রেখে দিয়ে বেলকনিতে গেলাম। বুঝলাম না গুন্ডা আবরারের প্রবলেমটা কি। আজব মানুষ, এত বড় গুন্ডামি দেখায় সে কিনা এখন মায়ের ভয়ে বাসা আসতে পারছে না। গিরগিটি একটা জ্বালিয়ে খেলো। আমার এখন খুব ইচ্ছে করছে ওনার কান্না মাখা লাল ফেস দেখতে। হাউ কিউট। পরিষ্কার আকাশ বিকেলের দিকে ছিল, কিন্তু এই গভীর রাতে এখন সেটা বর্ষার মেঘলা আকাশ হয়ে গিয়েছে। আকাশে চাঁদ থাকলেও সেটা মেঘের ফাঁকে উকি ঝুঁকি দিচ্ছে। চাঁদের আলো ছড়াচ্ছে খুব অল্প অল্প। শীতল বাতাসে গাছের পাতা সনসন শব্দ বেশ জোরালো। বেলকনিতে বসে আছি, হাজারো ভাবনা মনে উকি দিচ্ছে। হা, পৃথিবী কত সুন্দর। এই ঠান্ডা হাওয়া শরীরে এক ধরনের পবিত্র শিহরণ বইয়ে দেয়। আমার কাছে মনে হয় বেহেশতের বাতাস এমন অনুভূতি জোগানো। মনে খালি রোমান্টিক ভাবনা আসছে। ভাবলাম একটা গান গাই। দরজাও তো ভেতর থেকে লাগানো, আর আমি বেলকনিতে, সো কেউ শুনবে না। যদিও মোটামুটি মধুর সুরেলা গলা আমার না, তাও আড়ালে গান গাইতেই ভালোবাসি। তো শুরু করি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে,
ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আবার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? এইটুকু গেয়ে নিজে নিজেকে বললাম, বাহ, খুব সুন্দর গলা তোর, চাইলে বিশ্বের নামকরা গায়িকা হতে পারবি। বাহ বাহ, সবাই আসবে অটোগ্রাফ নিতে। আমি গাড়ি থেকে সিনেমেটিক স্টাইলে নামবো, আর আমার ভক্তরা লাইন করে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করবে। ওয়াও, সো নাইস। বাট সবাইকে অটোগ্রাফ দিল এই গুন্ডা। চিস্কা দুনে আবরার আগুন চৌধুরীকে কখনোই অটোগ্রাফ দিব না। যত সব। ওনার কথা মনে হতেই মুড অফ হয়ে গেল। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার মুখের দিকে ওনার সেই ক্রাশ মার্কা বড় পিকচারটা যেন তাকিয়ে আছে। আমিও ভেঙচি কেটে শুয়ে পড়লাম। তাও ছবিটা যেন বলছে, সোনাপোকা বউ আমার, এত রাতে কেউ ঘুমায়? দাঁড়াও, ভুল যখন করেছো তখন নো অপশন, তোমাকে এর পানিশমেন্ট পেতেই হবে। আর এর শাস্তি হলো আমি তোমার পেটের উপর ঘুমাবো। বলেই ডাটিয়াল হাসি হাসলেন উনি। আমার মনে এলো, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ। সকালবেলা ঘুম থেকে উঠে ওনাকে পাশে দেখতে না পেয়ে খুশি হলাম। যা, বন্ধুর বাসায় গিয়ে থাক। আমি এতদিন শান্তিতে কাটাই। এসব ভাবতেই মন ভালো হয়ে গেল। যাই হোক, ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেলাম। ফুলের গাছগুলোতে পানি দিলাম। টবে লাগানো বিভিন্ন রকম ঘাস ফুল, ক্যাকটাস, অ্যালোভেরা, গোলাপ আর অজানা নানা ফুল। ওগুলো বিদেশি ফুল গাছ, আবরার মিয়ার ফেভারিট ফুল। যত্ন না নিলে আস্ত কাঁচা খাবে আমায়, সাথে চিলি সস লাগিয়ে। কিন্তু এই ভয়ে কাজ করছি না আমি। গাছগাছালি আমি খুব ভালোবাসি, তাই করছি। আজও সারাদিন সানা চাচি, মামনি, ভাইয়া, মামু ওদের সাথে কাটালাম খুব মজা করে। আবরার মিয়াকে মামনি বাসায় আসতে না করায় উনি ওখানেই রইলেন। 3 দিন পর রাতের রুমে সাউন্ড বক্সে গান লাগিয়ে একটু ডান্স করছিলাম। এমন সময় কে যেন পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরলো। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ কেটে গেল। আমি বুঝতে পারলাম কেউ নয়, স্বয়ং আবরার আগুন চৌধুরী। হঠাৎ কোথা থেকে উদয় হলো, ভাববার বিষয়। উনি যে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দাঁড়িয়ে আছেন, তো আছিনি, নড়াচড়া বন্ধ করে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি তো সেই রাগে কাঁপছি। আসলে এজন্য রাগ করেছি না, অন্য কারণে, সেটা নিজের কাছে আমি পরিষ্কার না। অবশ্য 3 দিন ওনাকে না দেখে কেমন যেন লাগলো আমার। খুব মিস করেছি ওনাকে। ক্রাশ বলে কথা, ক্রাশ খেলে বাস খাওয়া বাধ্যতামূলক, সেটা নতুন আবিষ্কার করলাম। ওনাকে বরের চেয়ে ক্রাশই বেশি ভাবি আমি। বেশ কিছুক্ষণ পর, কি করছেনটা কি, ছাড়ুন আমায়। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন আর আমার পা ব্যথা করছে, যত সব। বলেই ওনার দিকে ঘুরলাম। ও নুরুনা, কেমন জড়ানো গলা ওনার। আমার সন্দেহ হতেই ভালো করে ওনার দিকে তাকালাম। কেমন উস্কো খুস্কো চুল, গায়ের শার্ট কুচকে আছে, হাফ প্যান্টের সাথে সুজুতো, চোখ মুখের অবস্থা বেহাল, খোঁচা খোঁচা দাড়ি, লাল চোখ, গায়ে করা পারফিউমের গন্ধ। আমি সন্দেহের চোখে তাকিয়ে বললাম, কি মনে হয় কিছু খেয়ে এসছেন? উনি বাচ্চাদের মতো হেসে বললেন, খেয়েছি তো। কি? মজার জিনিস। আমি রাগী চোখে বললাম, বলুন কি? জুসি জুসি ড্রিঙ্ক করেছি বলে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। বোঝো কাণ্ড,